আপনারা শুনছেন ভৌতিক আসর। ভয়ের জগতে আপনাদের স্বাগতম। গল্পটি শোনার সময় একটু অনুভব করার চেষ্টা করবেন যে আপনি গল্পের ভেতরে আছেন। গল্পটি শোনার জন্য অন্ধকার একটা পরিবেশ সৃষ্টি করুন, তাহলে দেখবেন ভয়টা দ্বিগুণ হয়ে যাবে। আর আপনার সঙ্গে আমি আছি ইফতি। তো চলুন আর বেশি দেরি না করে গল্পটি আমরা শুরু করি। আমার নাম সুমাইয়া। বাবা মার ইচ্ছেই মাদ্রাসায় পড়ালেখা করছি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম ঈদের 3 দিন পর রাত 11টার সময় আমাদের বাড়ির পাশে শিউলি চাচি মারা যায়। আমি খুব সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে পারতাম, এই কারণে তার বাড়ির লোকেরা আমাকে অনুরোধ করে যেন আমি চাচির লাশের কাছে বসে কোরআন খতম করি। আমি আমার বাবা মা সকলের চাচিদের বাড়িতে চলে আসি। আমি শিউলি চাচির লাশের মাথার কাছে বসে কোরআন খতম করছিলাম। বাড়ি ভর্তি মানুষ ছিল, সকলে কান্নাকাটি করছিল। ফজরের নামাজ পড়ে দাফন দেয়া হবে। আমার সাথে আরও 2জন মেয়ে কোরআন শরীফ পড়ছিল। রাত তখন 3টা বেজে যায়। তখন আমার এক পলকের জন্য মনে হলো শিউলি চাচির লাশটা নড়াচড়া করছে। আমি যখন ভালো করে লক্ষ্য করি আসলে কি লাশটা নড়াচড়া করছে কিনা, তখন আমি দেখি না, সবকিছু ঠিকঠাক আছে। আমি ভাবলাম হয়তো আমার ঘুম চোখে, তাই এমনটা হচ্ছে। আমি আবারও কোরআন শরীফ পড়তে শুরু করি। তখন আমি দেখি শিউলি চাচির লাশটা চোখটা নিজের থেকেই খুলে গেল। কিন্তু এতক্ষণ তো দুটো চোখ বন্ধ করা ছিল। গোসল করানোর পর থেকে চোখ দুটো বন্ধই ছিল। আমি ভয় পেয়ে সাথে সাথে সেখান থেকে উঠে দাঁড়াই আর একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে সবাই আমার কাছে চলে আসছে তা জানতে কি হয়েছে। আমি সবাইকে বলি চাচির লাশটা নড়াচড়া করছে, তার চোখ দুটো খোলা। তখন আমার বাবা মা আর বাড়িতে থাকা সবাই যখন আবারও চাচির লাশের দিকে তাকায়, দেখতে পাই চোখ দুটো তো বন্ধ করা। আমিও তখন দেখতে পাই এই চোখ দুটি বন্ধ করা, কিন্তু কিছুক্ষণ আগে তো চোখ দুটি খোলা ছিল। আমি তখন সবাইকে বলি, আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার সাথে যে 2জন কোরআন শরীফ পড়ছে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরাও হয়তো বা দেখেছে। তখন আমার বাবা মা আর সেই বাড়িতে উপস্থিত সকলে আমাকে বলেন, এই ঘরে তো তুমি ছাড়া আর কেউ নেই, তুমি কার কথা বলছো? আমিও তখন দেখি সেই ঘরে সেই 2টি মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ আগে তো তারা আমার সাথে লাশের কাছে বসে কোরআন তেলাওয়াত করছিল। এই ঘটনা ঘটায় আমি অনেকটা বেশি ভয় পেয়ে যাই। আমি আমার বাবা মাকে বলি, আমার ভালো লাগছে না, চলো আমরা বাড়িতে চলে যাই। আমার মা বাবা আমাকে সেই বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ফজরের নামাজ পড়ে আমি শিউলি চাচির জন্য দোয়া করছিলাম, আল্লাহ পাক যেন তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করেন, আমিন। ভোরের আলো ফুটতেই শিউলি চাচি লাশকে জানাজা পড়িয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে। আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম সকল আত্মীয় স্বজনের কান্নাকাটি করছিল, তার লাশের খাটিয়া পেছন পেছন দৌড়াচ্ছিল। এত কিছু ভেবে আমার চোখ আটকিয়ে যায়। সেই ঘরের যে ঘরে শিউলি চাচি থাকত, যে ঘরেই আগামীকাল রাতে তার লাশটা রাখা হয়েছিল, আর আমি কোরআন তেলাওয়াত করছিলাম। সে ঝড়ের দরজায় পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার হাত দুটো বাইরে দিয়ে দেখা যাচ্ছে, তার পায়ের কিছু অংশ দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছিল সে একটা সাধারণ শাড়ি পরে আছে, যেটা বাতাসে উড়ছিল। আমি ভাবতে থাকি সবাই তো কান্নাকাটি করে বাড়ি থেকে বের হয়ে গেল, তাহলে সে ঘরে কে দাঁড়িয়ে আছে? তখন সে তার হাত দুটির আমাকে ইশারার মাধ্যমে তার কাছে ডাকছিল। তখনই আমার পেছন থেকে আমার ঘাড়ে হাত রাখল আমার মা। আমি ভয়ে লাফিয়ে উঠি। আমাকে এভাবে ভয় পেতে দেখে আমার মা আমার কাছে জানতে চাই, কিরে কি হয়েছে? আমি তখন আমার মাকে বলি, দেখো মা, শিউলি চাচির ঘরে এখনো কেউ আছে, দরজার পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে মা। মা যখন সেদিকে তাকায় দেখে সেখানে কেউ নেই। মা আমাকে বলে, তুই শুধু শুধু এইগুলো ভাবছিস, আমরা তো জানি তুই শিউলি চাচিকে কত ভালোবাসতি, তার মরে যাওয়াটা হয়তো তুই মানতে পারছিস না, আর রাতে ঘুম কম হয়েছে এই কারণে উল্টাপাল্টা দেখছিস। আয় মা, ঘরে আয়। আমি মার সাথে ঘরে চলে আসি। দেখতে দেখতে 10 দিন কেটে যায়। আমার মাদ্রাসায় ফেরার সময় হয়ে যায়। আমি আমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমার মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় আমি আর আমার বান্ধবী নুসরাত এক ঘরে থাকতাম।
সেদিন রাতে আমি মাদ্রাসায় যখন আমার ঘরে ঘুমাচ্ছিলাম, গভীর রাতে আমার ঘুমটা ভেঙে যায় কান্নার শব্দ পেয়ে। আমি বিছানায় উঠে বসি, তখন আমি দেখতে পাই আমার দরজার কাছে একজন বসে আছে। আমি আমার বান্ধবী নুসরাতকে কয়েকবার ডাক দিই আর বলি, এই ঘরে কি এসছে দেখতো। কিন্তু আমার বান্ধবী গভীর ঘুমেছিল, এই কারণে আমার ডাক শুনতে পাই না। জানলা দিয়ে হালকা আলোতে আমি দেখেছিলাম একটা মহিলা সাদা কাপড় পরে আমার দরজার কাছে বসে কিছু একটা খাচ্ছে। আমি ভয়ে ভয়ে কয়েকবার সেই মহিলাটাকে ডাকি, এই কে আপনি, আমাদের ঘরে এলেন কি করে? কয়েকবার ডাকার পর সেই মহিলাটা আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই এটা তো শিউলি চাচি। তার মুখে সম্ভবত মুরগির নাড়ি ভুড়ি। সে এগুলো কেন খাচ্ছিল? আমি বলি, এটা কি করে সম্ভব? আপনি তো মারা গেছেন চাচি, আপনি কিভাবে আবার ফিরে এলেন? চাচি তখন বলে, আমার না কবরে একা ভালো লাগছিল না। তোর সাথে তো আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমি তো তোকে অনেক ভালোবাসি তাই না, তাই তোকে নিতে এসেছি। যাবি আমার সাথে? চল না যাই। এটা বলে শিউলি চাচি উঠে দাঁড়ায় আর আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। আমি একটা চিৎকার দিয়ে আমার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি যখন চোখ খুলি, আমি দেখতে পাই আমার পাশে আমার বান্ধবী নুসরাত, আমাদের টিচার সকলে দাঁড়িয়ে আছে। সবাই আমার কাছে জানতে চাচ্ছে কি হয়েছিল তোমার। সুমাইয়া, তুমি রাত অজ্ঞান হয়ে দরজার কাছে পড়েছিলে কেন? আমি সবাইকে বলি যা দেখেছি, কিন্তু কেউ আমার কথা মানতে রাজি হয় না। সবাই বলে যে একবার যে মারা গেছে সে কি করে আবার ফিরে আসতে পারে? হয়তো তুমি চোখের ভুল দেখেছ। আমাদের প্রধান শিক্ষক আমাকে ঝাড়ফুঁক করে দেওয়ার বলে সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে আরও 2টি সপ্তাহ পার হয়ে যায়। এর মধ্যে আমি আর শিউলি চাচিকে আশেপাশে দেখিনি। একদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নের মাঝে আমি দেখছিলাম শিউলি চাচি ঘরে বসে আছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে অনেক লম্বা একজন লোক, যার চোখগুলো দিয়ে যেন আগুন বেরোচ্ছিল। একটা ভয়ঙ্কর রাগ ছিল তার মুখে। শিউলি চাচিকে হঠাৎ করে সেই লোকটা পেছন থেকে গলা চেপে ধরে, আরেকটা ছোট্ট চাকু কোমর থেকে বের করেন। সেই চাকু দিয়ে শিউলি চাচির গলাটা আস্তে আস্তে কাটতে শুরু করে। শিউলি চাচি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, আর সেই লোকটা জোরে জোরে হাসছিল। শিউলি চাচির গলা দিয়ে রক্ত বের হতে হতে সে সেখানেই মারা গেল। শিউলি চাচির দেহটা মাটিতে পড়ে গেল। এরপর সেই ভয়ঙ্কর দেখতে লোকটা আমার স্বপ্নের মাঝে আমাকে বলতে শুরু করলো, একজনকে তো মেরে ফেলেছি, এখন তোকে মারলে আমার সন্তানের মৃত্যুর বদলা আমি নিতে পারবো। অপেক্ষায় থাক, তোর মৃত্যু খুব দ্রুতই আসবে, এভাবে তোকেও মরতে হবে। আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি এটাকে একটা স্বপ্ন হিসেবে নিই, কিন্তু ঠিক তখনই আমি দেখতে পাই আমার বিছানার পাশে একটা রক্তে ভেজানো চাকু। চাকুটা দেখে আমি বুঝতে পারি স্বপ্নের মাঝে এই চাকু দিয়েই তো শিউলি চাচিকে হত্যা করা হয়েছে। আমি জোরে একটা চিৎকার দিই। আমার চিৎকারের শব্দ শুনে আমার পাশে থাকা আমার বান্ধবী নুসরাত জেগে ওঠে আর আমাকে বলে, কি হয়েছে তোর সুমাইয়া? আমি ভয়ে ভয়ে তাকে জড়িয়ে ধরে আর বলি, দেখ দেখ, ওখানে একটা চাকু রাখা, রক্তে ভেজানো। আমার বান্ধবী নুসরাত ঘরের বাতিটা জ্বালিয়ে দেয় আর আমাকে বলে, কই, ওখানে তো কিছু নেই। আমিও তখন দেখি আমার বিছানায় কোনো চাকু রাখা নেই, কিন্তু কিছুক্ষণ আগেই তো আমি দেখলাম খুব স্পষ্টভাবে। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। এভাবেই আরও 3 দিন কেটে যায়। একদিন রাত 10টার সময় আমি ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ করে আমার বান্ধবী নুসরাত আমাকে এসে বলল, জানিস আজকে না 100 বছর পর একটা খুব অদ্ভুত চাঁদের দেখা পাওয়া যাবে, রেড মুন। আয় না দেখতে চাই। আমি বলি, তুমি পাগল হয়েছিস? এখন রাত 10টা বেজে গেছে, টিচার ঘরে চলে গেছে। টিচার যদি জেনে যায় তাহলে অনেক রাগারাগি করবে। নুসরাত তখন আমাকে বলে, কেউ জানবে না, চল না যাই। এই চাঁদটা দেখতে নাকি অনেক সুন্দর, গত 100 বছর পর দেখা দিল। না দেখলে যে রাতে ঘুম হবে না, প্লিজ চল। আমি বলি, ঠিক আছে চল, কিন্তু টিচার যদি দেখতে পাই তাহলে আজকে আমাদের খবর আছে। কিছু হবে না, তো। নুসরাত আমাকে নিয়ে ঘরের বাইরে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে আমরা আমাদের ছাদে চলে আসি। ছাদে আসার পর দেখি চারিপাশ অন্ধকার আর আকাশে কোনো চাঁদ ওঠেনি। আমি নুসরাতকে বলি, কিরে, কোথায় তো রেড মুন, আকাশে তো কোনো চাঁদই ওঠেনি। আমি পেছনে ঘুরে দেখি ছাদে আমি একাই দাঁড়িয়ে আছি, নুসরাত কোথাও নেই। আমি ভয় পেতে শুরু করি। আমি যখন ছাদ থেকে নেমে যাব ঠিক তখনই দেখি ছাদের দরজা বাইরে থেকে লাগানো। আমি বারবার দরজায় টোকা দিতে শুরু করি আর বলি, নুসরাত বাড়ি থেকে দরজাটা খোল, আমি ভয় পাচ্ছি, মজা করা বন্ধ কর। তখন আমার পেছন থেকে ছাদের একটি অন্ধকার অংশ থেকে কেউ একজন ভয়ঙ্কর মোটা কণ্ঠে বলে উঠল, মজা তো তুই আর শিউলি করেছিস আমার বাচ্চা ছেলের সাথে,
এই মজার ফলে সে মারা গেছে। আমি আমার ছেলের মৃত্যুর বদলা নিতে চাই, প্রতিশোধ। আমি তখন দেখতে পাই সে অন্ধকার অংশ থেকে একটা শরীর বের হয়ে এলো, যে শরীরের মাথা ছিল না। শরীরটা দেখে আমার বুঝতে বাকি রইল না এটা হচ্ছে শিউলি চাচির মাথাবিহীন শরীর। সে আমার দিকে এগিয়ে আসছে, তার হাতে সেই রক্তে ভেজানো চাকুটা। আমি ভয় পেয়ে পেছনে আস্তে আস্তে একটা ছাদের একটি ভাঙা অংশে এসে দাঁড়াই, যেখানে কোনো দেয়াল ছিল না। আর একটু পেছনে আসলেই আমি এখান থেকে পড়ে যাব। আমি সিদ্ধান্ত নিয়েই আমি ছাদ থেকে লাফ দেব, তাহলে হয়তো আমার মৃত্যুটা সহজ হবে। কারণ এই খারাপ জিনিসটা যদি আমাকে ধরতে পারে তাহলে আমার গলাটা কেটে আমাকে হত্যা করবে। এত ভয়ঙ্কর মৃত্যু আমি চাই না। আমি যখন ছাদ থেকে লাফ দিতে যাব, ঠিক তখনই আমার হাতটা কেউ একজন ধরে ফেলে। আমি তো ভেবেছিলাম সেই খারাপ জিনিসটাই ধরেছে আমার হাত দুটি। এখনই ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি যখন ভয়ে ভয়ে পেছনের ঘরে তাকাই, আমি দেখি আমার হাত দুটি ধরে আছে একজন পুরুষ, যার পরনে সাদা রঙের একটা অদ্ভুত পোশাক। তার মুখটা দেখা যাচ্ছে না। সে আমার হাত দুটি ধরে আমাকে উপরে নিয়ে আসে আর আমাকে বলে, যাও, ঘরে চলে যাও। আমি দেখতে পাই ছাদের দরজাটা এখনো খোলা অবস্থায় আছে। আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসি আর আমার ঘরে চলে আসি। ঘরে এসে দেখি আমার বান্ধবী নুসরাত পড়াশোনা করছে। আমি তাকে প্রশ্ন করি, কিরে, তুই আমাকে ছাদে বন্ধ করে চলে এলি কেন? আমার বান্ধবী বলে, কি বলিস এসব আবল তাবল? আমি তো জানি না যে তুই ছাদে গিয়েছিস। আর বান্ধবী আমাকে খাটে নিয়ে বসায় আর আমাকে শান্ত করে আমার কাছে জানতে চাই কি হয়েছে। আমি তখন নুসরাতকে সবকিছু খুলে বলি। নুসরাত আমাকে বলে, আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি কখন তোকে ছাদে নিয়ে গেলাম? বিশ্বাস কর, আমি সেটা ছিলাম না। আমার মনে অনেক প্রশ্ন ছিল। নুসরাত রূপে কে আমাকে ছাদে নিয়ে গেল? সে ভয়ঙ্কর অলৌকিক জিনিসটা কেন আমাকে মারতে চায়? আর সেই পুরুষটা আমাকে বাঁচালো, সেই বা কে ছিল? নুসরাত যখন আমাকে বলল, আমি তোকে নিয়ে কখন ছাদে গেলাম, আমি তো ওয়াশরুমে ছিলাম, তখন আমার মনে হাজারো প্রশ্নের উদয় হচ্ছিল। পরের দিন সকালে আমি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক নুসাইফা ম্যাডামের কাছে গিয়ে সবকিছু খুলে বললাম। গতকাল রাতে যা যা ঘটেছে আমার সাথে সবকিছু শুনে ম্যাডাম আমাকে বলল, তোমাকে যে কালকে উদ্ধার করেছে সে আমার ভাই, আর তোমাকে যে ছাদে নিয়ে গিয়েছিল সে একটা খারাপ জিন। সে তোমাকে হত্যা করতে চায়। কেন করতে চায় আমি জানি না। আমি ম্যামকে বলি, কিন্তু আপনার তো কোনো ভাই নেই, আর এটা তো মহিলাদের মাদ্রাসা, সে কেন আমাদের মাদ্রাসায় এত রাত্রেবেলা একজন ছেলে থাকবে? ম্যাম আমাকে বলল, সে আমার মায়ের পেটের ভাই না, কিন্তু তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক। আর সেও কোনো মানুষ না, সে একটা ইমানদার জিন। তার নাম হচ্ছে জুলহাস। সে আমার বাবার সাথে থাকতো। বাবা মরে যাওয়ার পরে সে সবসময় আমাকে নিজের বোনের মতো করে সব বিপদের হাত থেকে রক্ষা করেছে। সে আমাদের মাদ্রাসার আশেপাশেই থাকে। গতকাল হয়তো সে দেখেছে সেই খারাপ জিনটি তোমাকে মেরে ফেলতে চেয়েছে, তাই হয়তো তোমাকে বাঁচানোর জন্য সে হাজির হয়েছিল তোমার সামনে। সুমাইয়া, ভয় নেই তোমার, আমার ভাই তোমার কোনো ক্ষতি করবে না। সে না থাকলে কালকে রাতে তোমাকে সেই খারাপ জিনটা মেরে ফেলতে পারত, বরং কি মেরে ফেলতো। আমি তখন নুসাইফা ম্যামকে বলি, আচ্ছা ম্যাম, সেই খারাপ জিনটা আমাকে মারতে চাই কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। তখন নুসাইফা ম্যাডাম বলে, দেখো, আমি তো জানি না সুমাইয়া, কিন্তু তুমি যদি জানতে চাও সব কিছু, আজকে তাহলে রাতে আমার ঘরে এসো। আমি তোমার সামনে আমার ভাইকে স্মরণ করব। আমার ভাই বলতে পারবে তোমার সাথে কি হচ্ছে, সে জিনটা তোমাকে কেন মারতে চায়। আমি নুসাইফা ম্যামকে বলি, ঠিক আছে ম্যাম, আজ রাতে আমি আপনার ঘরে আসব। আমার সত্যিটা জানতে হবে, কেন সে আমাকে মারতে চায়। সে প্রতি রাতে আমাকে ভয় দেখায়। এভাবে চললে আমি তো মারা যাব। নুসাইফা ম্যাম আমাকে বলে, ঠিক আছে, আজ রাত 10টার সময় তুমি আমার ঘরে চলে এসো, আর এই বিষয়ে কাউকে কিছু বলতে হবে না। আমি ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে আমার ঘরে চলে আসি। সেদিন শরীরটা ভালো ছিল না, তাই আমি ক্লাসে না গিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। আমার বান্ধবী নুসরাত সেই ক্লাসে ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন আমি ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ পর আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, যেন অনেক ভারী কিছু আমার বুকের ওপরে কেউ একজন রেখে দিয়েছে। আমি চোখ খুলে তাকে আর দেখতে পাই শিউলি চাচি আমার বুকের ওপরে বসে আছে, আর একটি ভয়ঙ্কর হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার শরীর থেকে পচা মাংসর গন্ধ আসছিল। তার চোখের জায়গায় কোনো চোখ ছিল না। আল্লাহ বাঁচাও আমাকে, এটা বলে যখন আমি চিৎকার দেই, সাথে সাথে আমার বুকের ওপর থেকে শিউলি চাচি উধাও হয়ে যায়। আমি আর একা ঘরে ঘুমানোর সাহস করি না। আমি সাথে করে বের হয়ে আসি তাড়াতাড়ি।
আমার শরীরটা অনেক শুকিয়ে গেছে। আমি ঠিকভাবে ঘুমাতে পারছি না, খেতে পারছি না। সবসময় মনে হয় শিউলি চাচির সে ভয়ানক রূপ আমার উপর ঝাঁপিয়ে পড়বে। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত 10টার সময় আমি আমার প্রধান শিক্ষক নুসাইফা ম্যাডামের ঘরে যাই। ম্যাম আমাকে নিয়ে তার ঘরে বসায় আর তার ঘরের লাইটটা বন্ধ করে দেয়। নুসাইফা ম্যাডাম আমাকে বলে, তুমি তাকে দেখিয়ে ভয় পাবে না? তুমি তো গতকাল রাতেও আমার ভাইকে দেখেছ, সে কোনো ক্ষতি করবে না তোমার। পুরো ঘর অন্ধকার, আমি আর নুসাইফা ম্যাম চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর আমাদের নাকে খুব সুন্দর একটা মিষ্টি আতরের ঘ্রাণ ভেসে আসে আর আমাদের ঘরের দরজাটা নিজে থেকে খুলে যায়। সে ভেতরের ঘরে প্রবেশ করে। গতকাল রাতে আমাকে যে বাঁচিয়েছিল সে অদ্ভুত সাদা রঙের পোশাক পরা জিন জুলহাস, সে আমাদের ঘরে এসে খুব সুন্দরভাবে আমাদের দুজনকে সালাম দেয়। আমরা তার সালামের উত্তর নেই। নুসাইফা ম্যাম তখন সে জিনটাকে বলে, ভাই জুলহাস, তোমার কাছে একটা সাহায্য চাই। তখন জুলহাস জিন বলে, আমি জানি তো সুমাইয়ার বিষয়ে কথা বলতে চাও, তাই তো আপু? ম্যাম বলে, হ্যাঁ, এই বিষয়ে কথা বলতে চাই। এখন বলো তো ভাই, আমার সেই জিনটাকে আসলে কি কোনো সুমাইয়াকে কেন মারতে চাই সে জিনটা? তখন সেই জিনটি বলতে শুরু করে, কেন সেই খারাপ জিনটা আমার পেছনে লেগেছে। সে বলে, দেখো, শুধু সুমাইয়া না, তাদের গ্রামের শিউলি চাচিকেও সে জিনটা হত্যা করেছে। কারণ হচ্ছে শিউলি চাচি আর সুমাইয়া তারা দুজনেই দায়ী তার ছেলের মৃত্যুর জন্য। ঘটনাটা আজ থেকে আরো 6 মাস আগের। একটা জিন, তার নাম ছিল হামজান, সে তার স্ত্রী আর তাদের আদরের সন্তান হামিমকে নিয়ে সুমাইয়াদের বাড়ির পাশেই থাকত। তারা ভালো জিন ছিল না, তারা অন্যান্য সাধারণ মানুষের ক্ষতি করতে চাইতো সবসময়। একদিন হামজান ও তার স্ত্রী তাদের বাড়ি ছেড়ে পাশের গ্রামে একটা কাজে গিয়েছিল। তাদের একমাত্র ছেলে হামিম বাসায় ছিল। সেদিন সন্ধ্যার সময় শিউলি চাচি তাদের রান্নাঘরে বসে তেলের পিঠা ভাজছিল। সুমাইয়ার সাথে শিউলি চাচির খুব ভালো সম্পর্ক ছিল। সুমাইয়া শিউলি চাচির বাড়িতে আসে আর সেই রান্নাঘরে বসে তার সাথে গল্প করতে শুরু করে। বাড়ির পাশে বটগাছের ওপরে বসেছিল সেই হামজানের ছেলে হামিম। সে যখন দেখলো গরম গরম তেলের পিঠা ভাজা হচ্ছে, সে লোভ সামলাতে পারল না। সাথে সাথে একটা কালো বিড়ালের রূপ ধরে তেলের পিঠা খাওয়ার জন্য সেই রান্নাঘরের কাছে গিয়ে মিয়াও মিয়াও বলতে শুরু করলো। শিউলি চাচির বিড়ালটাকে দেখে অনেক মায়া হয়। সে 2টি তেলের পিঠা সেই বিড়ালটাকে খেতে দেয়। কিন্তু সে জিনের সন্তানও ছিল তার বাবার মতোই খারাপ, তাই সে 2টি পিঠা খেয়ে আরও খেতে চাইতে শুরু করে। কিন্তু অল্প কিছু পিঠা চাচি বানিয়েছিল, তাই সে বিড়ালটাকে আর কোনো পিঠা দেয় না। সে বিড়াল রূপে জিনের সন্তান তখন সকল পিঠার উপর ঝাঁপিয়ে পড়ে। শিউলি চাচি যখন দেখে সকল পিঠাগুলো সেই বিড়ালটা নষ্ট করে ফেলেছে, এটা দেখে সে অনেক রাগ হয়। পাশে থাকা একটা লোহার পাইপ দিয়ে শিউলি চাচি সেই বিড়ালটাকে অনেক জোরে একটা আঘাত করে। কিন্তু শিউলি চাচি বুঝতে পারেনি এই আঘাতের ফলে সেই বিড়ালটা সেখানেই মারা যাবে। চাচি যখন দেখলো বিড়ালটা মারা গেছে, এটা দেখে তার মন অনেক খারাপ হলো। পাশে থাকা সুমাইয়া তখন চাচিকে বলল, চাচি, এটা কি করলে? বিড়ালটা কত ছোট ছিল, তাকে মারাটা কি উচিত হয়েছে? চাচি তখন বলল, আমি তো বিড়ালটাকে ইচ্ছে করে মারতে চাইনি, দেখতে তো পেলি সে সকল পিঠাগুলো নষ্ট করে ফেলেছে। আমি তো বুঝতেই পারিনি সে মারা যাবে। এখন যা, বিড়ালটাকে ফেলে দিয়ে আইতো। সে জিনের বাবা হামজান যখন বাড়িতে ফিরে এসে দেখে তার ছেলেকে শিউলি মেরে ফেলেছে আর তার সাথে সুমাইয়াও ছিল, তখন সে অনেক রেগে যায় আর তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য তাদের পেছনে লেগে যায়। সে জিনটা শিউলি চাচিকে তো মেরে ফেলেছে, এখন সুমাইয়ার পেছনে লেগেছে। তখন ম্যাডাম তার ভাইকে বলে, এখন কি করতে পারি? এই মেয়েটিকে সেই খারাপ জিনের হাত থেকে কিভাবে বাঁচাবো ভাই? তখন ম্যাডাম তার ভাই জুলহাস জিনকে বলে, এখন বল ভাই, কিভাবে সুমাইয়াকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবো? কি করলে সে খারাপ জিনটা তার পিছু ছেড়ে দেবে? জুলহাস তখন বলে, আজ রাতে একটা আসন পেতে বসতে হবে, সেই আসনের মাধ্যমে তাকে স্মরণ করতে হবে। যখন হামজান জিন হাজির হবে তখন সুমাইয়া তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে, দেখো সে তোমাকে মাফ করে কিনা। নুসাইফা ম্যাডাম তখন বলল, আর যদি হামজান জিন তাকে মাফ না করে তখন কি হবে ভাই? তখন জুলহাস বলল, তাহলে তার কিছুই করার নেই, তাকে আটকাতে হলে তার সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু আপু, তুই তো জানিস আমি কখনো কারোর সাথে যুদ্ধ করিনি, আমি কারোর প্রাণ নিতে পারবো না। হ্যাঁ, আমি তার থেকে শক্তিশালী, কিন্তু আমি তার সাথে যুদ্ধ করতে চাচ্ছি না। সেদিন রাতেই আমরা নুসাইফা ম্যাডামের ঘরে একটা আসন পেতে বসি। হামজান জিনকে স্মরণ করে আমাদের কাছে আনতে হবে, তার কাছে মাপ চাইতে হবে আমাকে। আসন পেতে আমরা 3জন বসে পড়লাম, একে উপরে হাত ধরতে হবে।
জুলহাস তখন তার সাদা অদ্ভুত পোশাকের ভেতর থেকে তার দুইটা হাত এদিকে বাড়িয়ে দিল। একটি হাত নুসাইফা ম্যাডাম ধরে ফেলল, আরেকটি হাত যখন আমি ধরতে যাব আমি দেখি হাত দুটো অনেক সুন্দর। এত ফর্সা হাত আমি এর আগে কখনো দেখিনি। এত সুন্দর কোনো পুরুষ হতে পারে? আমি মনে মনে ভাবছিলাম, যার হাত এত সুন্দর তার চেহারাটা আল্লাহ জানে কত সুন্দর। নুসাইফা ম্যাম আমার মুখের দিকে তাকিয়ে আমার মনের কথা বুঝতে পারে আর আমাকে বলে, তুমি যেমনটা ভাবছো ঠিক তেমনটাই আমার ভাইয়ের চেহারা মার্শাল অনেক সুন্দর, কিন্তু সে কাউকে তার চেহারা দেখাতে চায় না। সে খুবই লাজুক একটা ছেলে। সোমাইয়া, তুমি যদি একবার আমার ভাইকে দেখো তাহলে তুমি তার প্রেমে পড়ে যাবে। তুমি ভাববেও না সে একটা জিন, তুমি ভাববে যে তাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। নুসাইফা ম্যামের কথা শুনে আমি কিছুটা লজ্জা পাই। মাথাটা নিচু করে অন্যদিকে তাকিয়ে জুলহাসের হাত ধরে ফেলি। জুলহাস তখন এক নাগারে কিছু একটা বলছিল, তার কণ্ঠটা এত সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। বেশ কিছুক্ষণ পর আমাদের ঘরের দরজাটা আবারও নিচ থেকে খুলে যায় আর সে ঘরে প্রবেশ করে। মাথাবিহীন শিউলি চাচির সেই দেহটা, আমি খুব ভয় পাচ্ছিলাম। তখনই জুলহাস জিন সেই দেহটার দিকে তাকায় আর বলে, দেখো তোমাকে আমি অনুরোধ করছি তুমি তোমার আসল রূপে ফিরে আসো, তোমার সাথে আমরা কথা বলতে চাই। তখন সে তার আসল রূপে ফিরে এসে এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হামজান জিন, আমি যে স্বপ্নে দেখেছিলাম যে লোকটা শিউলি চাচির গলাটা কেটে দিয়েছিল, সে লোকটা দাঁড়িয়ে আছে, কালো একটা পোশাক পরা, মুখটা দেখতে ভয়ঙ্কর, চোখ দুটি আগুনের মতো ঝকঝক করছে। আমি অনেক ভয় পেয়ে যাই, কিন্তু নুসাইফা ম্যাম আমাকে বলে তুমি তার কাছে মাফ চাও। আমি তখন দুই হাত জোর করে সেই জিনটার কাছে মাপ চাই। তার বলি, দেখুন আমি তো আপনার সন্তানকে হত্যা করিনি, হত্যা করেছি শিউলি চাচি, সেটাও না জেনে। আমাকে মাফ করে দেন, আমার জীবন ভিক্ষা দেন, আমি তো কিছু করিনি। তখন হামজান নামক সেই জিনটা জোরে জোরে হাসতে শুরু করে, তারপর বলে, মাফ? কোনো মাফ নেই। তুই জানিস আমাদের বংশের প্রত্যেকটা পুরুষের একটি করে সন্তান হয়ে থাকে। আমি আর চাইলেও কখনো বাবা হতে পারবো না। তুই আমার বংশটাকে এখানেই শেষ করে দিলি, কি করে তোকে মাফ করব বল? তুই কোনো মাফ পাবি না রে, তুই শুধু তোর মৃত্যুর অপেক্ষায় থাক। যেভাবে তোকে স্বপ্নে দেখেছিলাম সেভাবেই তোকে হত্যা করব, এখন শুধু সময়ের অপেক্ষা। জুলহাস তখন সে জিনটাকে বলে, দেখো আমরা তোমার কাছে নত হচ্ছি, এই বলে তুমি ভেবে নিও না যে আমরা দুর্বল। তোমার কাছে সুমাইয়া মাফ চাচ্ছে, সে তো জানতো না তোমার ছেলে বিড়াল রূপে সেখানে হাজির হবে, আর সে তো তাকে হত্যাও করেনি। হামজা জিন তখন বলে, আমি আমার প্রতিশোধ না নিয়ে থামবো না। এখন যদি তুমি তাকে উদ্ধার করতে পারো আমার হাত থেকে তাহলে করে দেখাও, কিন্তু আমার ভিতরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নেবই। এটা বলেই সে ঘর থেকে অদৃশ্য হয়ে চলে যায়। আমরা সকলেই চিন্তায় ভেঙে পড়ি, এখন কি করব? জুলহাস তখন বলে, হামজান জিনের একমাত্র আদরের একটা ছোট বোন আছে, সে তাকে অনেক ভালোবাসে, তার নাম হচ্ছে সুহানা পরী। সে তার ভাইয়ের মতো খারাপ না, সে অনেক ভালো একটা পরী, সবসময় আল্লাহ পাকের ইবাদত করে আর মানুষের উপকার করে। সে তার ভাইকে অনেকবার দিনের পথে আনতে চেয়েছে, কিন্তু সে যখন দেখল তার ভাই আর কোনোভাবেই ভালো হবে না, তখন সে তার ভাই ভাবি সকলকে ছেড়ে দূরে গিয়ে নিজের মতো করে থাকতে শুরু করে। এখন একটাই রাস্তা আছে, তার বোনকে আমার ভালোবাসার ফাঁদে ফেলতে হবে। আমি যে করেই হোক তার বোনকে আমার প্রেমে পাগল করব, তাহলে সে হামজান আমার কথা শুনবে, আর যদি আমরা কথা না শুনি তাহলে আমি তার বোনকে ছেড়ে চলে যাব। তখন তার বোন অনেক কষ্ট পাবে, আর হামজান জিন তার বোনের চোখের পানি কোনোভাবেই সইতে পারবে না। আর এটার জন্য তুমি আমাকে সাহায্য করবে সুমাইয়া। আমি তখন বলি, আমি কি করে সাহায্য করবো আপনাকে? জুলহাস তখন বলে, তুমি একটা মেয়ে, তুমি আমার সাথে থাকলে আরেকটি মেয়ের মনের কথা সহজেই বুঝতে পারবে। হ্যাঁ আমি মানছি সোহানা একটা পরী, কিন্তু পরী হলেও সে তো একটা মেয়ে জাতি, তাই না? এটা ছাড়া তোমার বাঁচার আর কোনো রাস্তা আমি দেখছি না। এখন একান্তভাবে সকল কিছু তোমার হাতে। তুমি যদি মরতে চাও তাহলে অপেক্ষা করো, দেখবে হামজান জিন তোমাকে সেই ভয়ঙ্কর মৃত্যুটা দিতে চলে আসবে। আর যদি বাঁচতে চাও তাহলে আমার কথা মতো চলো, আমি যা যা বলি শোনো, তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। নুসাইফা ম্যাডাম তখন বলে, আমার ভাই তোমার ভালো চাই, সেই তোমাকে বাঁচানোর জন্যই এত কিছু করছে, তাই তুমি তাকে সাহায্য করো। আমি তখন বলি, ঠিক আছে আমি রাজি আছি, আমাকে কি করতে হবে বলেন। জুলহাস বলল, আজকের রাত তো শেষ হয়ে গেল, আগামীকাল রাতে তোমাকে নিয়েই আমি সেই হামজান জিনের বোনের সাথে দেখা করতে যাব। কি হতে চলেছে সুমাইয়ার জীবনে? আমি ম্যামকে বলি, ঠিক আছে আমি ওনাকে সাহায্য করব, বলুন আমাকে কি করতে হবে।
জুলহাস জিন তখন বলে, আজকে রাত তো শেষ হয়ে গেল, কালকে রাতে তোমাকে নিয়ে আমি যাব সেখানে যেখানে আছে হামজান জিনের বোন। এখন তাহলে আমি আসি, তোমার সাথে কালকে দেখা হবে। এটা বলে জুলহাস জিন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। নুসেফা ম্যাডাম বলল, তুমি আজকে রাতে আমার সাথে থেকো। আমি ম্যাডামের সাথে তার বিছানায় ঘুমিয়ে পড়ি। ম্যাডাম আমাকে বলে, তুমি কি ভয় পাচ্ছ সুমাইয়া? আমি ম্যামকে বলি, হ্যাঁ ম্যাম, অনেক ভয় পাচ্ছি, জানি না কি হবে আমার সাথে। নুসেফা ম্যাডাম তখন বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমার ভাই যতক্ষণ তোমার সাথে আছে তোমার কোনো ক্ষতি করতে দেবে না সে। সকালে ঘুম থেকে উঠে আমি নুসেফা ম্যামের সাথে নাস্তা করে ক্লাসে চলে যাই। রাত নামতেই আমি চলে যাই ম্যাডামের ঘরে। ম্যাডাম আর আমি ঘরে বসেছিলাম। আমি দেখি ম্যাডাম কিছু চাল হাতে নিয়ে সেই চালের উপরে কিছু দোয়া পড়ে দরজার কাছে ছিটিয়ে দিল। আমি ম্যাডামের কাছে কারণটা জানতে চাইলাম, সে এমন কেন করল। ম্যাম তখন বলল, আমি এমনটা এই কারণে করলাম যেন সেই খারাপ হামজান জিন আমাদের ঘরে প্রবেশ না করতে পারে। ঘরের বাতি বন্ধ করে অন্ধকারে ম্যাম আর আমি বসে আছি, এক অপরের সাথে গল্প করছিলাম। নুসেফা ম্যাম আমাকে বলছিল, তুমি একটু আমার ভাইটাকে দেখে রাখো, জানি না সে পরীটা আমার ভাইয়ের সাথে কি করবে। আমার ভাইটা যে অনেক লাজুক, সে কখনোই কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না। তুমি তার সাথে আছো, এই জন্যই আমার কিছুটা সাহস হচ্ছে। তুমি আমার ভাইটাকে দেখিয়ে রেখো, তার মনের কথাগুলো তুমি সে সোহানা পরীটাকে বলে দিও। আমি ম্যামকে বলি, ম্যাম আপনি চিন্তা করবেন না, সে তো আমার জন্য এত কিছু করছে, আমি অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেই পরীটাকে তার ভালোবাসার ফাঁদে ফেলার জন্য। আমি আমার আর ম্যাম যখন কথা বলছিলাম, হঠাৎ করেই আমাদের নাকি আবারও সেই মাংস পচা দুর্গন্ধ আসতে শুরু করে। ঠিক তখনই দরজার বাইরে কেউ টোকা দিয়ে বলছিল, আপু আমি চলে এসেছি, দরজাটা খোলো। আমি তো ভাবি জুলহাস চলে এসছে। আমি যখন দরজাটা খুলতে যাব ঠিক তখনই আমার পেছন থেকে আমার হাত দুটো ধরে ফেলেন নুসেফা ম্যাম। ম্যাম আমাকে বলে, দাঁড়াও, আগে পরীক্ষা করে দেখি এটা কি আসলে এই জুলহাস নাকি সেই খারাপ জিনটা। ম্যাম তখন ঘরের ভিতর থেকে বলে, জুলহাস তুই অদৃশ্য হয়ে চলে আয়, আমি ভেতরে আছি আমরা। ঠিক তখনই সব কিছু চুপচাপ হয়ে যায়, বাইরে থেকে আর কোনো শব্দ আমরা পাচ্ছিলাম না। আমি তখন ম্যাডামকে বলি, ম্যাডাম কি হলো, সে ভেতরে আসছে না কেন? ম্যাডাম তখন বলে, এখনো বুঝতে পারছো না কি হলো? ওই জুলহাস না, ওটা হচ্ছে হামজান। সে ঘরের ভেতরে প্রবেশ করতে পারছে না, কারণ দরজার কাছে তো আমি সূরা পরে চাউল ছিটে রেখেছি। সে যদি আসলে জুলহাস হতো তাহলে সে ভেতরে প্রবেশ করতে পারত। ঠিক তখনই দরজার উপর থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ আমরা শুনতে পাই। হামজান বলে, তোদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু কতদিন এই মেয়েটিকে তুই আর তোর ভাই বাঁচিয়ে রাখবি আমার হাত থেকে? ওকে মরতেই হবে একদিন। এটা বলে হামজান জিন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর 2 ঘন্টা পর্যন্ত আমি আর ম্যাম জেগেছিলাম। হঠাৎ করে আমাদের নাকে খুব সুন্দর একটা মিষ্টি আতরের ঘ্রাণ ভেসে আসে, আর দেখতে দেখতেই ঘরে প্রবেশ করে জুলহাস। নুসেফা ম্যাডাম তখন বলে, কিছুক্ষণ আগে হামজান এসেছিল আবারও সুমাইয়াকে মারার জন্য, কিন্তু আমি তাকে অনেক কষ্ট করে আটকিয়েছি। জুলহাস বলে, আপু খুব দ্রুতই আমাদের কাজটা শেষ করতে হবে, নয়তো যতদিন যাবে ততদিন সেই হামজান প্রতিশোধের জন্য পাগল হয়ে উঠবেন। চলো সুমাইয়া, এখন আমাদের রওনা করতে হবে। আমি জুলহাসের সাথে বাড়ি থেকে বের হয়ে যাই। সে আমাকে নিয়ে ঢাকা শহরের কোলাহল ছেড়ে অনেক নিরিবিল একটা গ্রামে সাইডে প্রবেশ করে, যেখানে তেমন একটা বাড়িঘর ছিল না, তবে অনেক বড় একটা পুকুর ছিল। আমি জুলহাসকে বলি, আমরা এখানে কেন এলাম? জুলহাস তখন বলে, আর কিছুক্ষণ পর এখানে এসেই সোহানাপুরি গোসল করতে আসবে। সে প্রতি রাতেই পুকুরে গোসল করে। আজকে সে যখন এখানে গোসল করতে আসবে, সে দেখবেন আমি পুকুর পাড়ে গোসল করছি। আমার বিশ্বাস আমাকে গোসল করতে দেখে সে লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখবে, কারণ আমি দেখতে মোটামুটি সুন্দর আছি। সে যখন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকবে, ঠিক তখনই তুমি তার পেছন থেকে তার কাঁধে হাত রাখবে আর বলবে, আমি ওই জিনটাকে চিনি। তখন সোহানাপুরি তোমার কাছে জানতে চাইবে কি ওই সুদর্শন জিন, আর তুমি কি এখানে কি করছো। তখন তুমি তার কাছে সবকিছু খুলে বলবে, তার ভাই কিভাবে তোমাকে মারার জন্য তোমার পিছু লেগেছে। কথা মতো জুলহাস সেই পুকুর ঘাটে নেমে পড়ল আর আমাকে বলল আমি যেন গাছের আড়ালে লুকিয়ে পড়ি। জুলহাস পুকুর ঘাটে নেমে তার অদ্ভুত সাদা পোশাক খুলে ফেলে। সে এখন একটা সাদা রঙের প্যান্ট পরে আছে। আমি প্রথম জুলহাসের মুখটা দেখলাম। সে দেখতে এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল তার শরীর থেকে নূরের আলো বেরোচ্ছে। তার মুখটা ছিল অসম্ভব মায়াবী। একবার দেখে আমি তার সাথে প্রেম পড়ে যাই।
আমি অপরূপ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর কেউ হতে পারে? ইচ্ছা করছিল এখনই তাকে জড়িয়ে ধরে বলি যে আমি তাকে দেখার সাথে সাথে তার প্রেমে পড়ে গেছি, কিন্তু এখন তার কোনো উপায় নেই। আর কিছুক্ষণ পরে সোহানাপুরীর সাথে আমাকে তার প্রেম করে দিতে হবে। কথাটা ভাবতে যতটা আনন্দ হচ্ছিল আমার, তার থেকে বেশি মনটা খারাপ হয়ে গেল। তখন আমি দেখতে পাই আকাশ থেকে কিছু একটা উড়তে উড়তে সেই পুকুরের থেকে আসছে। আমি গাছের আড়ালে ভালো করে লুকিয়ে পড়ি যেন আমাকে সে দেখতে না পায়। আমি দেখি আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো একটা মেয়ে, যার পেছন দিয়ে পাখির মতো দুটি ডানা। আমি বুঝতে পারলাম এটা হচ্ছে সোহানাপুরী। সোহানাপুরী খুব সুন্দর একটা নীল রঙের পোশাক পরে আছে, দেখতে মোটামুটি সুন্দর, কিন্তু আমার মতো না। সোহানাপুরীর নজর যখন পড়ল জুলহাস জিনের ওপর, সে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সে হয়তো প্রথম দেখাতেই জুলহাসের প্রেমে পড়ে গেছে। জুলহাস যখন আশেপাশে দেখার একটা নাটক করলো, সাথে সাথে সেই সোহানাপুরী মোটা একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। সোহানাপুরী লুকিয়ে লুকিয়ে জুলহাস জিনের গোসল করা দেখছিল। আমি তখন আস্তে আস্তে তার পেছনে গিয়ে দাঁড়াই আর তার কাঁধে হাত রাখি। সোহানাপুরী আমার দিকে ধরে তাকায় আর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে যখন সেখান থেকে পালিয়ে যাবে তখন আমি তাকে বলি, আপনি ভয় পাবেন না, আমি সে জিনটাকে চিনি, আমরা আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। আমার মুখে যখন সোহানাপুরী শুনল আমি জুলহাসকে চিনি, শান্ত হয়ে গেল আর আমাকে বলল, তুমি সত্যি তাকে চেনো? আমি তার চেহারা দেখে বুঝতে পারি সে কতটা পাগল হয়ে গেছে প্রথম দেখাতেই জুলহাসকে। আমি বলি, হ্যাঁ আমি তাকে চিনি, আমি তার সাথে আপনার কথা বলে দিতে পারবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে আপনি আমাদেরকে সাহায্য করবেন। সোহানাপুরী তখন আমাকে বলে, ঠিক আছে, আগে তো তার সাথে আমাকে কথা বলিয়ে দাও। আমি বলি, আসুন আমার সাথে, আমি এখনই আপনার সাথে তার পরিচয় করে দিচ্ছি। আমি সোহানাপুরীকে নিয়ে সেই পুকুর ঘাটে উঠে আসি। পরীটার চোখ মুখে ছিল অনেক লজ্জা। এমনই হয়, কোনো মেয়ে মানুষ যদি তার ভালোবাসার মানুষের সামনে যায় তাহলে তার বুকের ভেতর ধুক ধুক করে চোখ মুখ লজ্জার ছাপ ফেসে ওঠে। আমি জুলহাসকে দূর থেকে ডাকি আর বলি, এদিকে আসো, তোমার সাথে কে দেখা করতে এসছে দেখো। জুলহাসের গোসল শেষ হয়ে গেছে, সে তার সাদা রঙের অদ্ভুত পোশাকটা পরে উপরে চলে আসে। আমি তার সাথে সোহানাপুরীর পরিচয় করিয়ে দিই। জুলহাস তখন সোহানাপুরীকে বলে, আমরা তো আপনার কাছে এসেছি, আমাদের অনেক সাহায্য দরকার। সোহানাপুরী মাথা নিচু করে লাজুকভাবে বলে, হ্যাঁ সুদর্শন জিন, জুলহাস বলুন কি সাহায্য করতে পারি আপনাদের। জুলহাস তখন ইশারার মাধ্যমে আমাকে সকল কিছু বলতে বলে। আমি তখন সোহানাপুরীকে সকল কিছু খুলে বলি, দেখুন আমি তো আপনার ভাইয়ের ছেলেকে হত্যা করিনি, হত্যা করেছিল শিউলি চাচি, আর তার আপন ভাই মেরে ফেলেছে, এখন আমাকে মারতে চাচ্ছে, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। সোহানাপুরী সব কিছু শুনে আমাকে বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। আমার ভাইকে এর আগে আমি আরও অনেকবার ভালো হতে বলেছি, কিন্তু সে আমার কোনো কথা শোনে না। এখন নিষ্পাপ একটা মেয়েকে হত্যা করতে চাচ্ছে, না এমনটা আমি হতে দিব না। আগামীকাল এখানে আমার সাথে দেখা করো, আমি তোমাদেরকে নিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করতে যাব আর তাকে বুঝিয়ে বলবো যেন সে তোমার কোনো ক্ষতি না করে। এখন তাহলে আমি আসি। জুলহাস তখন সোহানাপুরীকে বলে, কেন গোসল করবেন না? আমি তো গোসল করতে ডিস্টার্ব করলে আমাকে মাফ করবেন। সোহানাপুরী জুলহাসকে বলে, না আজকে আর গোসল করবো না, আমি বাড়িতে গিয়ে গোসল করে নেব। আর হ্যাঁ, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার মতো এত সুদর্শন একটা জিন আমার সাথে কথা বলছে, এটা তো আমার সৌভাগ্য। জুলহাস বলে, আরে না আমি অতটা সুদর্শন না, প্রশংসা করার জন্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তাহলে এখন আমরা আসি, আগামীকাল এখানেই আপনার সাথে দেখা হবে, আর আমার বিশ্বাস আপনি আপনার ভাইকে বোঝাতে সক্ষম হবেন। তাদের এসব ভালোবাসার কথা শুনে আমার শরীরটা জ্বলে যাচ্ছিল, কেন জানি না অনেক হিংসা হচ্ছিল, মনে হচ্ছিল জুলহাস জিন শুধুই আমার আর কারণ না। সে সোহানাপুরী আমাদের থেকে বিদায় নিয়ে আবার আকাশপথে উঠতে উঠতে তার বাড়িতে চলে গেল। সোহানাপুরী চলে যাওয়ার পর জুলহাস আমাকে বলে, তোমার কি মনে হলো সুমাইয়া সে কি আমার প্রেমে পড়েছে? আমার অনেক রাগ হচ্ছিল, কেন এমনটা হচ্ছিল আমি জানি না। আমি রেগে গিয়ে জুলহাসকে বলি, এই কথা তাকে গিয়ে জিজ্ঞাসা করে, আমি জানি না, আমি মাদ্রাসায় যাব, চলুন। জুলহাস আমার কথা শুনে আর কোনো কথা বলে না, একেবারে চুপ হলে আমাকে মাদ্রাসায় নিয়ে আসে। মনে হয় আমার রাগ দেখে ভয় পেয়েছে। আমার ঝাড়ি খেয়ে জুলহাস আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে আসে। যাও তাহলে সুমাইয়া, কিন্তু আজকে তুমি তোমার ঘরে ঘুমিয়ে না দেখা যাবে,
শেষ রাতে যদি আবারও সে জিনটা তোমার উপর চাপিয়ে পড়ে। তাই বলছি, আমার আপুর সাথে আজকের রাতটা ঘুমাও তুমি। যে করেই হোক আজকের রাতটা আমাদের নিরাপদভাবে পার করতে হবে। আমি তার উপর অনেক রাগ করেছিলাম, তাই আমি তার কোনো কথার উত্তর দিলাম না। সোজা মাদ্রাসার ভেতরে চলে আসি। নিজে নিজেই কথা বলছিলাম, কিভাবে নিজেকে অনেক সুন্দর, হ্যাঁ মানছি সে দেখতে সুন্দর, তাই বলে আমাকে অবহেলা করে আমার মতো করে কেউ তাকে ভালোবাসবে? কথা বলতে বলতে নুসাইফা ম্যামের ঘরে চলে আসি। ম্যাম আমাকে দেখে বলেন, কি সুমাইয়া, তোমার যে কাজের জন্য গিয়েছিলে সে কাজটা কি হলো? আমি ম্যামকে বলি, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আপনার আদরের ছোট ভাইকে জিজ্ঞাসা করেন না, আমি জানি না কিছু। আমাকে এভাবে রেগে থাকতে দেখে এবং কথা বলতে দেখে ম্যাম আমার মনের কথা বুঝতে পারে। ম্যাম আমাকে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি আমার ভাইয়ের মুখটা দেখেছ। আমি তো আগেই বলেছিলাম আমার ভাই দেখতে অনেক কিউট, তুমি দেখলে তার প্রেমে পড়ে যাবে। এখন তোমার মনের কথা তুমি তাকে বলতে পারছো না, এই কারণে আমার উপর রাগ দেখাচ্ছ। ভুলে যেও না আমি তোমার ম্যাম হই, তাছাড়া তোমার থেকে বড়। আমি তখন ম্যামকে বলি, মাফ করবেন ম্যাম, আসলে রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি, কিছু মনে করবেন না। নুসাইফা ম্যাম আমাকে বলে, ঠিক আছে, এত রাগ করতে হবে না, আমি তোমার হয়ে আমার ছোট ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। নুসাইফা ম্যামের মুখে এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে যায়। আমি বলি, সত্যি ম্যাম, আপনি আমার ভালোবাসার কথা তাকে জানাবেন? ম্যাম বলে, হ্যাঁ জানাবো, কিন্তু এখন না, এখন তোমার জীবনে ঝুঁকি আছে। কেন বুঝতে পারছো না? বাচ্চাদের মতো করো না, আগে এই বিপদটা কাটুক, তারপর না হয় এই বিষয়ে কথা বলবো। এখন বলো তো সুমাইয়া, তোমরা কি সেই সোহানাপুরীর সাথে দেখা করতে পেরেছ? আমি তখন নুসাইফা ম্যামকে বলি, হ্যাঁ ম্যাম, আমাদের সাথে তার দেখা হয়েছে। সে বলেছে আগামীকাল রাতে তার ভাইয়ের কাছ থেকে আমাকে আর জুলহাসকে নিয়ে যাবে, তারপর আমারও সে তার ভাইয়ের কাছে মাপ চাইবে আর অনুরোধ করবে যেন আমার পিছু ছেড়ে দেয় সে। নুসাইফা ম্যাম বলে, এটা তো খুব ভালো খবর, ঠিক আছে এখনই ঘুমিয়ে পড়ি, আগামীকাল রাতে তো আবার তোমাদের বেরোতে হবে। আমি আর নুসাইফা ম্যাম ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতে আমি আর নুসাইফা ম্যাম তার ঘরে অপেক্ষা করছিলাম কখন তার ভাই আসবে। রাত 12টার সময় জুলহাস আমাদের ঘরে প্রবেশ করে আর আমাকে বলে, চলো সুমাইয়া, তাহলে এখন বের হই, আজকে রাতে এই সমস্যার একটা সমাধান করেই ফেলবো। আমি তখন তার উপর রাগ করেছিলাম, আমি কোনোভাবেই ভুলতে পারছিলাম না গতকাল সে কীভাবে ওই পরীটার সাথে হেসে হেসে কথা বলছিল। আমার চোখ মুখে রাগ দেখা। জুলহাস তখন বলে, কি হয়েছে সুমাইয়া, গতকাল রাত থেকে দেখছি হঠাৎ করেই তুমি রেগে যাচ্ছ, কি হয়েছে বলো তো? তখন নুসাইফা ম্যাম জুলহাসের হাত ধরে অন্য একটি ঘরে নিয়ে যায়। হয়তোবা সে সব কিছু বলেছে আমার মনের কথা জুলহাসকে। জুলহাস সেই ঘর থেকে বের হয়ে এসে আমার কাছে এসে বলে, দেখো বাচ্চাদের মতো কেন এসব পাগলামি করছো, আগে এই বিপদটা কাটুক, তারপর না হয় আমার এই বিষয়ে কথা বলবো, এখন প্লিজ আসো না। আমি ভেবে দেখলাম এবারের মতো মাফ করে দিই, বেচারা এইভাবে যেহেতু অনুরোধ করছে তার সাথে যাওয়া যাক। আমি আর জুলহাস বাড়ি থেকে বের হয়ে সেই পুকুর পাড়ে আসি যেখানে সোহানাপুরে আমাদের আজ রাতে অপেক্ষা করতে বলেছে। আমরা এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করি। জুলহাস আমাকে বলে, সে এখনও কেন আসছে না, সে তো বলেছিল মাঝরাতের ভেতরে চলে আসবে। আমি জুলহাসকে বলি, আহা, তার জন্য অনেক চিন্তা হচ্ছে তোমার? জুলহাস বলে, আরে না, চিন্তা হচ্ছে না, এমনিতে তাকে তো এখন আমাদের প্রয়োজন, তাই না? এই বিপদের হাত থেকে বাঁচাতে হলে তাকে তো দরকার। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আমি দেখি আকাশ থেকে উঠতে উঠতে নেমে এলো সোহানাপুরি আমাদের কাছে। সোহানাপুরীর হাতে একটা টিফিন বাটি। আমি সোহানাপুরীকে প্রশ্ন করি, এই বাটির ভেতরে কি আছে? সোহানাপুরি আমাকে বলে, এটা তোমার জন্য না, এটা হচ্ছে জুলহাসের জন্য, আমি তার জন্য নিজের হাতে ভালোবেসে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছি। তার মুখে সব কথা শুনে আমার যে কি পরিমাণ রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তার গলাটা টিপে এখানেই মেরে ফেলি। জুলহাস বলে, সত্যি তুমি আমার জন্য মিষ্টি বানিয়ে এনেছো? তুমি জানো আমি মিষ্টি খেতে কত পছন্দ করি, কই দেখি, দাও তো দাও তো। ওরে জুলহাস, তুমি কত মিষ্টি খেতে পারো আমি দেখবো বিয়ের পর। সোহানাপুরি সেই মিষ্টির বাটিটা জুলহাসের দিকে এগিয়ে দিল। জুলহাসও সেই মিষ্টিগুলো খুব মজা করে খাচ্ছিল, কিন্তু সে তো জানতো না এই মিষ্টি খাওয়ার ফলে কি হতে চলেছে সামনে। মিষ্টি খাওয়ার পর জুলহাস সেই পুকুরের পানিতে পা ধুয়ে সোহানাপুরীকে বলল, তাহলে চলো এখন যাওয়া যাক। সোহানাপুরি, আমি আর জুলহাস হাঁটা দিলাম তার ভাইয়ের সাথে দেখা করার জন্য। সোহানাপুরি আমাদেরকে নিয়ে হাজির হলো একটা ভাঙা বাড়িতে। বাড়িটা দেখে বোঝা গেল এই বাড়িটা 150 বছর আগের হবে। বাড়িটার আশেপাশে অনেক জংলা গাছ দিয়ে ভরে গেছে, হয়তো এখানে এখন আর কোনো মানুষ আসা যাওয়া করে না। আমরা সেই বাড়ির ভেতরে প্রবেশ করি, দেখতে পাই সে বাড়ির ভেতরে হামজান নামক জিনটা বসে আছে একটা চেয়ারের উপরে।
তার হাতে একটা ধারালো তরোয়ারি। তখন জুলহাস সোহানাপুরীকে বলে, তোমার ভাই বোন মিলে আমাদের সাথে ছলনা করলে। সোহানাপুরী তখন জুলহাসকে বলে, তুমি কি করে ভাবতে পারো যে মেয়ের জন্য আমার ভাইয়ের ছেলে মারা গেছে, তাকে বাঁচাতে আমি সাহায্য করব? জুলহাস তখন বলে, ঠিক আছে, তোমরা যেহেতু যুদ্ধ করতে চাও তাহলে তাই হোক। তবে আমি দেখি জুলহাস তখন তার শক্তি ব্যবহার করে তার হাতেও এক বিশাল তলোয়ারি নিয়ে আসে আর এগিয়ে যায় সেই হামজান জিনের দিকে। ঠিক তখনই জুলহাসের মাথা ঘুরতে শুরু করে, সে মাটিতে পড়ে যায়। এটা দেখে সোহানাপুরী হাসতে হাসতে বলে, তুমি যে কিছুক্ষণ আগে মিষ্টি খেলে সেটা আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। তবে ভয় নেই, তুমি মরবে না। তোমায় আমি মারতে চাই না, কারণ তুমি আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমায় বিয়ে করব। আজ মরবে শুধু সুমাইয়া। হামজান ভাই ওকে মেরে ফেলো, সময় নষ্ট করো না। আমি দেখি সে ভয়ঙ্কর জিন হামজান এইবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তখন জুলহাস আমাকে বলল, এখান থেকে পালিয়ে যাও সুমাইয়া, যাও। আমি সে বাড়ির থেকে বের হয়ে আসি আর দৌড়াতে শুরু করি। আমার পেছন পেছন হামজান জিন সেও দৌড়াতে শুরু করে। একটা সময় সে আমাকে ধরে ফেলে আর আমায় এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সে বলে, আজ আমার প্রতিশোধ শেষ হবে। এটা বলে সে তলোয়ারি দিয়ে আমাকে জবাই করতে আসে। আমি ভয়ে আমার চোখ বন্ধ করে ফেলি। কয়েক সেকেন্ড পর আমি চোখ যখন খুলি তখন তাকে আমি আমার পাশে পড়ে আছে মাথাবিহীন হামজান জিনের শরীরটা, আর আমার থেকে কিছুটা দূরে পড়ে আছে তার মাথাটা। আমার সামনে দাঁড়িয়ে আছে জুলহাস। আমি জুলহাসকে জড়িয়ে ধরে কান্না করে ফেলি। জুলহাস তখন আমায় বলে, আরে পাগলি, সব ঠিক আছে, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি তোমায় ভালোবাসার জিন। আমি জুলহাসকে বলি, তুমি তো সেই বিষ খেয়ে দুর্বল হয়ে পড়েছিলে, তাহলে হামজান জিন কে মারলো কি করে? তখন জুলহাস আমাকে বলে, আসলে আমি আগেই সোহানাপুরীর ওপর সন্দেহ করেছিলাম। আমি সেই মিষ্টিগুলো খেয়েছিলাম, তবে পুকুরের পানিতে হাত ধুতে গিয়েছিলাম, তখন বমি করে পেটের থেকে সব মিষ্টি বের করে ফেলি। আমি তখন জুলহাসকে বলি, তাহলে সোহানাপুরী তাকেও কি করে মেরে ফেলছে নাকি? জুলহাস বলে, না, তাকে আমি মারিনি, কিন্তু সাবধান করে দিয়েছি আবার যদি কখনো সে তোমার কাছে আসে বা প্রতিশোধ নিতে চায় তাহলে তাকেও মেরে ফেলবো। এখন তোমার উপর থেকে সকল বিপদ চলে গেছে, তাছাড়া আমি তো তোমার কাছে আছি। আমার ভালোবাসার মানুষকে মারবে আর আমি কি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? আমি তখন জুলহাসকে বলি, তার মানে তুমি আমাকে ভালোবাসো? জুলহাস বলে, হ্যাঁ, তোমার এই কথায় কথায় মিষ্টি রাগ, তোমার এই পাগলামিগুলো আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। জুলহাস আমাকে নিয়ে আবারও মাদ্রাসায় ফিরে আসে। আমি আর জুলহাস সব কিছু নুসেফা ম্যামকে খুলে বলি যা যা ঘটেছিল। ম্যাম বলে, তোমার উপর থেকে বিপদ কেটে গেল, কিন্তু এখন তো তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছ। তোমাদের ভালোবাসার রাস্তাটা শুরু হয়ে গেল, কিন্তু এই পথ কোথায় গিয়ে শেষ হবে? সুমাইয়া, তোমার বাবা মা কখনোই কি আমার এই মিষ্টি ভাইটাকে মেনে নেবে? আমি তখন নুসেফা ম্যামকে বলি, বাবা মা মানুক বা না মানুক, আমি কিন্তু আপনার ভাইকে এত সহজে ছাড়ছি না। আমি বিয়ে করলে আপনার ভাইকে করব। সেদিনের পর থেকে আমাদের ভালোবাসার রাস্তা শুরু হয়ে যায়। দোয়া করবেন যেন আমরা একে অপরের সাথে সারা জীবন এভাবেই থাকতে পারি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।